নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নেবেন। আজকে আমাদের এই মুহূর্তের আলোচনার বিষয় সেটা হচ্ছে বাংলাদেশ নিয়ে ভারত কি ক্রমশ উৎসাহ হারিয়ে ফেলছে, কি করতে চায় আগামী দিনে এবং কি করা উচিত এই বিষয়টি। গত বছর আগস্টে যখন শাসন পরিবর্তন হলো, বাংলাদেশে পতন হলো হাসিনা সরকারের, তখন যেভাবে অগ্রণী হয়ে শেখ হাসিনাকে ভারতে নিরাপদে আশ্রয় দিয়ে নিয়ে এসেছিল ভারত, কিংবা আসার ব্যবস্থা করেছিল, যেভাবে ওয়াকারুজ্জামানের সঙ্গে কথা বলে, যেভাবে সে দেশের নয়া শাসকদের সঙ্গে বিভিন্ন সংঘাতে ভারত বাংলাদেশে কি করতে চায় সেইটা নিয়ে মানুষের মনে অনেক রকমের একটা উৎসাহ বলবো না, একটা কৌতূহল জন্মেছিল। দেখুন, সীমান্ত সংঘর্ষ, বাণিজ্য সংঘর্ষ, রাজনৈতিক কূটনৈতিক সংঘর্ষ, এই সবগুলো মিলে একটা জিনিস হয়ে গেছে যে ভারত শুধু ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান শাসকদের ইউনূস সরকারের শাসনের যে তাদের সম্পর্ক একেবারে তলানিতে এসেছে তা নয়, বিভিন্ন সময়ে দেখা গেছে ভারত এবং মানুষের মনে একটা কৌতূহল জন্মেছে যে ভারত বুঝি বাংলাদেশে এই সরকারের পতন এবং শেখ হাসিনার সরকারের পুনর্বাসন, এই দুটো ব্যাপারে ভারত মনে হয় খুব অগ্রণী হয়ে কিছু করতে চায়। এই একটা ধারণা কিন্তু মানুষের মনে একটা দানা বেঁধেছিল খুব স্পষ্টভাবে। আমার পুরনো সমস্ত ভিডিওগুলো মাঝে মাঝে আমি দেখি, সেখানে কমেন্ট সেকশানে যাই, কমেন্ট সেকশানে গিয়ে দেখতে পাই যে ভারতের আমার বহু পাঠক তারা বলতে চাইছে যে ভারত কবে বাংলাদেশের এই অবৈধ সরকারকে উৎখাত করার জন্যে সরাসরি নেমে পড়বে। আমি বারবার বলেছি এভাবে সরাসরি নেমে পড়া যায় না, কারণ পৃথিবীর একটা কূটনৈতিক নিয়ম থাকে, রাজনৈতিক নিয়ম থাকে, এবং ভারত কখনোই তার আগ্রাসী পরিচয় দিয়ে এতদিন ইতিহাসে ভারত কোনোদিন আগ্রাসী পরিচয় দেয়নি। সুতরাং ভারতের পক্ষে এভাবে এগিয়ে গিয়ে বাংলাদেশে ঝাঁপিয়ে পড়া, বাংলাদেশে হাসিনা সরকারকে প্রতিষ্ঠা করা, কিংবা সে দেশের হিন্দুদের সপক্ষে তাদের পক্ষে কাজ করা, তাদের জন্য কাজ করা, এটা সম্ভব নয়। এটা কূটনৈতিকভাবেও সম্ভব নয়, রাজনৈতিক এবং সামাজিক এবং যে কোনো বিচারেই দেখুন না কেন ভারতের পক্ষে এভাবে ঝাঁপিয়ে পড়া সম্ভব নয়। সেটা চীন হলে করতে পারত, যেটা চীন তার আগ্রাসী মনোভাব নিয়ে তিব্বতকে দখল করে নিয়েছে। ভারত কি বাংলাদেশকে দখল করার কথা কোনোদিন ভাবেনি, এমনকি সেই 71 সালেও সেটা ভাবেনি। কিন্তু তা হলেও বাংলাদেশের ব্যাপারে শেখ হাসিনাকে দেখুন, সেখান থেকে নিয়ে এসেছে ভারত, নিয়ে আসার ব্যবস্থা করেছে, অন্তত চাপ দিয়ে ওয়াকারুজ্জামানকে বাধ্য করেছে নিয়ে আসার জন্য। আবার দেখুন, তাকে এখানে রেখে দিয়েছে যথেষ্ট, শেখ হাসিনাকে ভারতে রাখা হয়েছে সম্মানিত অতিথির মর্যাদায়, যথেষ্ট সিকিউরিটি দিয়ে, এবং শুধু তাই না, তিনি যাতে তার ভিসা, যখন বাংলাদেশ সরকার বর্তমান সরকার তার ভিসা বাতিল করে, পাসপোর্ট বাতিল করে দিল, তখন তাকে স্পেশাল ট্রাভেল ডকুমেন্ট দিয়ে রেখে দিয়েছে, যাতে প্রয়োজনে তিনি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারেন সেই ব্যবস্থা করে। এগুলো করেছে। ভারতের সাথে ঝগড়া হয়েছে, ভারত সরকারের সাথে বাংলাদেশ সরকারের নানা রকমভাবে দ্বন্দ্ব হয়েছে, কিন্তু ভারত সেখানে তাদের বাণিজ্য সম্পর্ক পুরোপুরি কেটে দেয়নি। যেমন সেখানে বাণিজ্য, চাল ডাল, তাদের প্রয়োজনীয় যা জিনিস যা চেয়েছে
সে যে কিনতে পেরেছে, ভারত দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও একটা ঠান্ডা লড়াই পেছনে পেছনে কেন খুব সামনাসামনিই ছিল। ইউনূস সরকার বারবার দেখা করতে চেয়েছেন ভারতের সাথে, বারবার কথাটা বলবো না, ভুল বলা হলো এটা। ইউনূস সরকার অন্তত দুবার দেখা করতে চেয়েছেন। এক, তিনি যখন সেই সেপ্টেম্বরে তিনি আমেরিকা সেই জাতিসংঘের রাষ্ট্রসংঘের মিটিংয়ে সে সময় দেখা করতে চেয়েছিলেন। নরেন্দ্র মোদী আমাদের প্রধানমন্ত্রী আগে চলে এসেছিলেন, দেখা করেননি। দ্বিতীয়বার তিনি বলছেন যে বিমস্টেকটা কি একটু পরে আমি বলছি। বিমস্টেকটা হচ্ছে একটা সংগঠন, এই সংগঠনটা হচ্ছে বিমস্টেক। এটা হচ্ছে পুরো নাম বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এটার এর পুরো নাম আবার বলছি, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এর উদ্দেশ্য, এর হেডকোয়ার্টার কোথায়? হেডকোয়ার্টার ঢাকায়, বাংলাদেশে হচ্ছে এর হেডকোয়ার্টার। এটা আমাদের এই বঙ্গোপসাগরের চারদিকে যে 7টা দেশ, এই 7টা দেশের নিজেদের মধ্যে পারস্পরিক সমঝোতা, সম্পর্ক, ইকোনমিক কোঅপারেশন, টেকনিক্যাল কোঅপারেশন, মাল্টি সেক্টরাল কোঅপারেশন বাড়াবার জন্যে এই সংগঠনটায় দেশ কোন কোন দেশ আছে বললাম? 7টা দেশ আছে। 7টা দেশের হচ্ছে বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মিয়ানমার, নেপাল, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। 1997-তে এর প্রতিষ্ঠা এবং এর হেডকোয়ার্টার হচ্ছে ঢাকায়। তো এর সামনেই মিটিং রয়েছে, এর বৈঠক রয়েছে থাইল্যান্ডে। সেই বৈঠকে দেখা করবার জন্যে বাংলাদেশের পক্ষ থেকে, সেখানকার প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমাদের ভারত সরকারকে বলা হয়েছে, অনুরোধ করা হয়েছে যে ওখানকার সাইড লাইনে কথা বলার জন্যে, যে ব্যাংককের সাইড লাইনে কথা বলবে ভারতের সাথে ইউনূস সরকার নরেন্দ্র মোদীর সঙ্গে। আমি গতকাল জানতে পারলাম এটাও নরেন্দ্র মোদীর সরকার সেটা বাতিল করে দিয়েছেন, বলেছেন না। আজকে কিন্তু এগুলো করেছেন, কিন্তু এটার সাথে সাথে আবার করেছেন কি 26শে মার্চ, এই গত 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে নরেন্দ্র মোদী এবং ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুজনেই রাষ্ট্রপতিকে দিয়েছেন, আমাদের দ্রৌপদী মুর্মু শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের রাষ্ট্রপতিকে, আর নরেন্দ্র মোদী পাঠিয়েছেন ইউনূস সরকারকে। সেখানে ইউনূস সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন এবং ভারতের বাংলাদেশের জনগণকেও শুভেচ্ছা জানিয়েছেন। এই হচ্ছে পরিস্থিতির মধ্যে রয়েছে। কিন্তু শোনা যাচ্ছে হিন্দু পত্রিকাকে দেয়া একটা সাক্ষাৎকারে আমাদের ইউনূস সাহেব বলেছিলেন যে তিনি চীনে যাওয়ার আগে ভারতে আসতে চেয়েছিলেন নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলবার জন্য, দেখা করবার জন্য। নরেন্দ্র মোদী সে প্রস্তাবে হ্যাঁ না কিছুই বলেননি, রাজি হননি, দেখা হয়নি। ইউনূস সরকার চীনে গেছেন। এসবগুলো হচ্ছে। কিন্তু দেখুন একটা জিনিস, মানুষ আজ থেকে 7 মাস 8 মাস আগে, 8 মাস আগের থেকে যে ব্যাপারটা ছিল, যে কৌতূহল ছিল, ভারত বোধহয় বাংলাদেশে এই অবৈধ ইউনূস সরকারকে হটাবার ব্যাপারে কোনো পরিষ্কার কোনো পদক্ষেপ নেবে, স্পষ্ট পদক্ষেপ নেবে এবং শেখ হাসিনার সরকারকে পুনর্বাসনের ব্যবস্থা করবে এবং সেখানে বাংলাদেশে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে, বাংলাদেশে যে সন্ত্রাসী কাজকর্ম চলছে, ইউনূস সরকারের প্রত্যক্ষ মদতে যে সন্ত্রাসী কাজকর্ম চলছে, সেগুলোকে বন্ধ করে দেওয়ার জন্যে ভারত কোনো স্পষ্ট এবং প্রয়োজনে শক্তিও প্রয়োগ করবার কথা এটা মানুষ ভাবছিল। এটা ভারত ভেবেছে কিনা সেটা অন্য প্রশ্ন। হ্যাঁ, ভারত তার সীমান্তে সৈন্য সামন্ত করেছে, কামান রেখেছে, সেটা কিসের জন্যে? আত্মরক্ষার জন্যও হতে পারে, সেটা কখনোই। কারণ বাংলাদেশের যে সরকারটা রয়েছে, এই সরকারের মতিগতি সম্পর্কে ভারতের কোনো বড় ধারণা করতে পারে না যে হ্যাঁ ওরা শান্ত, ওরা যে কি সেটা বোঝা যায় না। তো এই পরিস্থিতিতে ভারতকে তৈরি হতে হয়েছে। কিন্তু যত দিন যেতে যেতে আজ দেখা যাচ্ছে যে কেন জানি না ভারত যেন বাংলাদেশের ব্যাপারে
বোধহয় উৎসাহ হারিয়ে ফেলেছে, অন্তত এটা কিন্তু মানুষের মনে হচ্ছে। সত্যি কিনা আপনারা বলবেন। দেখুন, ভারতীয় নেতৃত্বের, এটা আজ থেকে নয়, নরেন্দ্র মোদীতে এসছেন 2014 সালে, আর শেখ হাসিনা তার দেশের ক্ষমতায় রয়েছেন 2009 সাল থেকে তিনি আছেন ক্ষমতায়। তো তিনি এই যে শেখ হাসিনার রাজত্ব, এই যে সময়ে শাসনকালে, সেখানে ভারতের সঙ্গে বাংলাদেশের কিন্তু খুব ইকোনমিক এবং আর্থিক এবং যে আমাদের সিকিউরিটি সংক্রান্ত, প্রতিরক্ষা সংক্রান্ত নানা রকম সম্পর্কটা কিন্তু খুব গভীরভাবে শেখ হাসিনার আমলে এগুলো তৈরি হয়েছে। দেখুন, ক্রস বর্ডার ইনসার্জেন্সি যেটাকে বলে, সীমান্তের যে থেকে যে ইনসার্জেন্সি, সেটা ঢাকার সে দেশের সন্ত্রাসীদের ওপরে কড়া ব্যবস্থা নেয়ার ফলে সেগুলো কমে গেছে, এটা ঠিক কথা। তারপরে চাইনিজ ইনফ্লুয়েন্স, যেটা চীনাদের প্রভাব যেটা ছিল সাউথ এশিয়াতে, সেটা হচ্ছে শেখ হাসিনার সঙ্গে সম্পর্কের উন্নয়নের ফলে সেটাও অনেকটা কমে গেছে এই উপমহাদেশে। চীনের যে ইনফ্লুয়েন্স, সেটা ভারত কমাতে পেরেছে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো রাখার ফলে। বাংলাদেশ ভারতের যে নেবারহুড ফার্স্ট পলিসি, অর্থাৎ আমার প্রতিবেশীদের আগে দেখব, এই যে মতবাদ ভারতের, সেখানে বাংলাদেশ সবথেকে বড় সাফল্য হয়েছে ভারতের পক্ষে। এবং দুই দেশের মধ্যে যে কানেক্টিভিটি, সংযোগ, যে তাদের মধ্যে নানা রকম ব্যবসা বাণিজ্য, যাওয়া আসা, এই যে কানেক্টিভিটির যে সমস্ত প্রজেক্ট, তারপরে বিভিন্ন যে ব্যবসায়িক যে সমস্ত এগ্রিমেন্ট, সেগুলো আমাদের এই আঞ্চলিক যে এই অঞ্চলের ব্যবসায়িক অগ্রগতি, প্রতিরক্ষার সুরক্ষার অগ্রগতি, সম্পর্কের অগ্রগতি, সব কিছুতে একটা বড় কাজ করেছে। কিন্তু হাসিনা চলে যাওয়ার পর সেইটা দেখা যাচ্ছে যে এই জায়গাগুলোতে অনেক রকমের আঘাত এসছে। এই আঘাতটা এসছে 2024 সালের আগস্ট মাসের পর, ইউনূস সরকার বসার পর। এই সরকার বসার পর দেখা যাচ্ছে সম্পর্কগুলো খারাপ হয়েছে। এবং ভারতও সেখানকার, দেখুন, এই যে 26শে মার্চ ভারত কিন্তু একটা নতুনভাবে খুব একটা কি বলবো, কশাস একটা ডিপ্লোমেসি করেছে, খুব কশাস। সেটা হচ্ছে শেখ হাসিনাকে, এই মোহাম্মদ ইউনূসকে তাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা পাঠিয়ে এইটা। কিন্তু এই কশাস ডিপ্লোমেসি করার সাথে সাথে আবার কিছু সিগন্যাল গেছে, যেমন বিমস্টেকের ব্যাপারে দেখা হওয়ার ব্যাপারে বলেছে দেখা হবে না। তেমন যে হিন্দু পত্রিকা যেটা বলেছে নাকি ইউনূস সাহেব দেখা করতে চেয়েছিলেন, চীনের আগে ভারতে আসতে চেয়েছিলেন, সেটাতে না বলা, জানি না এটা সত্যতা আছে কিনা আদৌ। কারণ আমাদের বিনা সিকরি, যিনি আগে বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত ছিলেন, তিনি বলেছেন যে আমি খুব ভালোভাবেই জানি যে এরকম কোনো অনুরোধ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আসেনি যে ইউনূস সরকার বিদেশে চীনে যাওয়ার আগে ভারতের সাথে দেখা করতে চান, ভারতে আসতে চান, এটা বলা হয়নি। কিন্তু এটা হিন্দু পত্রিকা বলেছে, সত্যতা নিয়ে ভারত সরকারও বিরোধিতাও করেনি, মেনেও নেয়নি। এখন যে ব্যাপারটা হচ্ছে, এই যে পরিস্থিতিটা রয়েছে, এই পরিস্থিতি কিন্তু ভারতের পক্ষেও একটা চ্যালেঞ্জ আছে, অনেকগুলো চ্যালেঞ্জ আছে। দেখুন, মিলিটারি এবং যে ইকোনমিক কোলাবোরেশন, মানে সামরিক এবং অর্থনৈতিক যে সমস্ত সম্পর্ক ভারতের সাথে বাংলাদেশের, অর্থনৈতিক ব্যাপারে অনেক যোগ আছে ঠিকই। মিলিটারি কোঅপারেশনটা শেখ হাসিনার আমলেও কিন্তু ভারতের সাথে যত না ছিল মিলিটারি কোঅপারেশন, তার থেকে বেশি ছিল চীনের সাথে। হ্যাঁ, ভারতের সাথে মিলে তারা নানা রকম করেছেন, তাদের মধ্যে সৈন্য অভ্যাস করেছে,
সে আমেরিকার সঙ্গেও করেছে শেখ হাসিনা সরকার, আবার চীনের সঙ্গেও করেছে। কিন্তু ভারতের সঙ্গে সেই ব্যাপারে, কারণ চীনের থেকে যত সামরিক অস্ত্র ইত্যাদি সব বাংলাদেশ কিনেছে চীন থেকে। আবার দেখুন, এই যে 26 থেকে 29 মার্চ এই 4 দিন ইউনূস গেলেন চীনে। তিনি সেখানে কি করেছেন? তার প্রাপ্তি বেশি হয়নি। যত ঢাকঢোল পিটিয়ে গিয়েছিলেন তার প্রাপ্তি কিছুই হয়নি, সেটা অন্য কথা। কিন্তু চীনের সঙ্গে তার যে ইউনূস ভিজিট করেছেন, তারপরে দেখুন হাই লেভেল যে একটা চাইনিজ এবং বাংলাদেশি অফিসিয়ালরা, তারা কিন্তু চাইনিজ বাংলাদেশের 21 সদস্যের ডেলিগেশন চীনে গেছে, দেখা করেছে। সেই 21 সদস্যের ডেলিগেশনে সমাজের নানা রকম বিভিন্ন দল থেকে শুরু করে ছাত্র প্রতিনিধি, এরাও সব ছিল। তারপরে দেখুন বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক গাঢ় হয়েছে। কিভাবে গাঢ় হয়েছে এটা সবাই জানেন, এবং চীনের সাথেও গাঢ় হয়েছে। তাহলে এই যে ভারত এতদিন ধরে যে তাদের মধ্যে, বাংলাদেশের মধ্যে যে প্রভাবটা রাখতে পেরেছিল, সেই প্রভাবটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই ক্ষয়ে গেছে, অনেকটাই নেমে এসছে। এবং চীন এবং পাকিস্তান এরা দুজনে মিলে কিন্তু এখন চেষ্টা করে যাচ্ছে যাতে সাউথ এশিয়ায় বাংলাদেশের মাধ্যম দিয়ে, বাংলাদেশকে দিয়ে তারা এখানটা সাউথ এশিয়ায় তাদের প্রভাব বাড়াতে পারে। এই যে পরিস্থিতি, এটা কখনোই ভারতের পক্ষেও কিন্তু সুখকর নয়। ভারত দেখুন, এক একটা সময় এমন জিনিস আসে, আমাদের রাজনীতি কখনো এক খাতে চলে না, এক জায়গায় প্রবাহিত হয় না। ভারত বোধহয় এখন তাদেরকেও কিন্তু এগিয়ে আসতে হবে। কারণ ইউনূস সরকারকে দেখুন, ইউনূস সরকারকে সমর্থন করা নয়, চীন বলেছে ইউনূস সরকারকে তারা নাকি সমর্থন দেবে। ভারতের সমর্থন দেওয়ার দরকার নেই। ভারত যেটা সহজ স্বাভাবিক সম্পর্ক সেটা রাখতে পারে, কাজ চালাবার মতো সম্পর্ক, যেগুলো এই সিকিউরিটি সম্পর্কের মধ্যে দিয়ে বিএসএফ বিজিবি মিটিং হচ্ছে, সেনার মধ্যে কথা হচ্ছে। কয়েকদিন আগে দুদেশের নৌসেনা তারা অভ্যাস করলো বঙ্গোপসাগরে, এগুলো চলছে। আবার দেখুন, আমাদের এখান থেকে যে সেক্রেটারি লেভেল, মন্ত্রী পর্যায়ের কথা বলছি না, একদম ওপর পর্যায়ের কথা বলছি না, সেক্রেটারি লেভেলে তো কথা হচ্ছে। আমাদের বিক্রম মিস্ত্রি সেখানে গেছেন বাংলাদেশে, এই তো 2 মাস আগে তিনি গেছেন সেখানে, গিয়ে সেখানে ইউনূস সাহেবের সঙ্গেও কথা বলেছেন। তো এগুলো চলছে, এগুলো হচ্ছে। কিন্তু আবার দেখা যাচ্ছে কিছু কিছু ব্যাপারে ভারত কিছু অনমনীয় ব্যবস্থা নিচ্ছে। নমনীয়তা দরকার কিন্তু, কারণ তার মানে এই নয় আমি ইউনূসকে সমর্থন করব, আমার বাংলাদেশের সাথে সম্পর্ক থাকবে, বিশেষ কোনো সরকারের সঙ্গে নয়। এটা এখন আস্তে আস্তে, আমাদের শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক খুবই ভালো ছিল, ইউনূস সরকারের সঙ্গে সম্পর্ক সেভাবে ভালো নেই, এটা হতেই পারে। আজকে আমেরিকার সঙ্গে দেখুন ইউরোপের দেশগুলোর কি বেঁধেছে, কোনোদিন ভাবা গিয়েছিল? তো রাজনীতি এক খাতে প্রবাহিত হয় না। আজকে গতকাল জানলাম 26শে মার্চের যে শুভেচ্ছা বার্তা ট্রাম্পের কাছ থেকে ইউনূসের কাছে এসছে, ওদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। এই শুভেচ্ছা থাকার ফলে এই শুভেচ্ছার বার্তার মধ্যে ট্রাম্প সাহেব এমনও বলেছেন যে তিনি বাংলাদেশের যে রোহিঙ্গাদের জন্য যে টাকা ইউএস এইড থেকে বন্ধ করা হয়েছিল, তার জন্যে আবার তিনি দেওয়ার কথা বলেছেন। অর্থাৎ তারাও বুঝতে পেরেছে বাংলাদেশকে একেবারে আউটকাস্ট করে দিয়ে ভালো হবে না, কারণ বাংলাদেশের কাছে আমেরিকারও তাদের কিন্তু পাওনা আছে। আজকে তারাও বুঝেছে যে ওই বাংলাদেশের ভেতর দিয়ে মায়ানমারে করিডর করার কথা, সেটা ভোয়েল সাহেব বলে গেছেন। আবার ওই একই কথা বলে গেছেন রাষ্ট্রসংঘের যিনি মহাসচিব, কয়েকদিন আগে একই কথা বলে গেছেন। আবার দেখুন, এর সাথে সাথে স্ট্র্যাটেজিকভাবে বাংলাদেশের মধ্যে, আমি এর আগেও কয়েকবার বলেছি, সেন্ট আইল্যান্ড দ্বীপ, এই দ্বীপের ওপরে
সেন্ট মার্টিন আইল্যান্ড, তার উপরে আমেরিকার নজর কিন্তু এখনো আছে। কারণ চীনকে চেকের মধ্যে রাখতে গেলে, কন্ট্রোলের মধ্যে রাখতে গেলে, তার উপর নজর রাখতে গেলে এইখানে একটি সামরিক ঘাঁটি দরকার আমেরিকার, এবং আমেরিকা সেটা ভুলছে না। তারা কিন্তু সেটা পার্সু করবে এবং তারা সেটা চেষ্টা করবে ওখানে ঘাঁটি বানাবার। জানি না, ইতিমধ্যে এমনও হয়ে যেতে পারে যে ইউনূস সরকার এই যে সেন্ট মার্টিন আইল্যান্ডে যাওয়া আসা বন্ধ করে দিয়েছে, তার পেছনে হয়তো দীর্ঘমেয়াদী লিজের কথা চলছে কিনা, কিংবা ইতিমধ্যে দিয়েছেন কিনা, এটাও হতে পারে। সুতরাং রাজনীতি কখনো এক খাতে চলে না, খাত পরিবর্তন করতে হয়। আমার মনে হয় ভারত এখন আস্তে আস্তে, অন্তত 26শে মার্চে যে ভাষায় মোদী সরকার বাংলাদেশকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন ইউনূসের কাছে, তাতে মনে হয় ভারত আস্তে আস্তে তাদের পরিবর্তন করবে। বাংলাদেশ সম্পর্কে যে বর্তমানে শীতল সম্পর্ক, সেটা করতে হবে। কিন্তু তারপরেও বাংলাদেশের ভেতরেও তাদেরও কিন্তু করতে হবে, সেটা হচ্ছে আইন শৃঙ্খলা, দেশের মধ্যে হিন্দুদের ওপরে, সংখ্যালঘুদের ওপরে অত্যাচার যেটা হচ্ছে সেটা বন্ধ করা, এগুলো করতে হবে। আমার মনে হয় সেই ব্যাপারটা নিয়ে বোধহয় ওয়াকারুজ্জামানের সঙ্গে কোনো একটা ইউনূস সাহেবেরও বোধহয় এই ব্যাপারে কিছু একটা তালমেল হয়েছে। তো আমরা দেখব আগামী দিনে বাংলাদেশ দেশের সঙ্গে ভারতের সম্পর্কের উন্নতি, সেই ইউনূসের আমলে, এবং একই সাথে ইউনূসকে চাপ দিয়ে যাওয়া দ্রুত নির্বাচনের। এটা ছাড়া এটাই মনে হয় বাংলাদেশ সম্পর্কে ভারত এখন করতে চাইছে। এখনকার মতো এখানেই রাখছি। ভালো থাকবেন, ধন্যবাদ।